ভাইয়া আমার সাথে এমন করবেন না। প্লিজ ছেড়ে দেন, আমি এখনো ছোট। সিয়াম শাপলার কোন কথা শুনল না। শাপলার ঠোঁট দুটো দখল করে নিল। এরপর সিয়াম শাপলার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় কিস করতে লাগল। শাপলার হার্টবিট বেড়ে গেল। ভয়ে লজ্জায় গাল লাল হয়ে গেল। সিয়াম খালি গায়ে, তার পরনে শুধু একটা শর্ট প্যান্ট। শাপলা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতে পারল না। ২৩ বছরের সিয়ামের লোহার মতো শক্ত মুঠোয় তার কবজিটা আটকে গেছে। সিয়াম এক পা এগিয়ে এলো। ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি ছুরির ফলার মতো ঝলসে উঠল। গলাটা নামিয়ে ফিসফিস করে বলল, কোথায় পালাচ্ছ, শাপলা? পালিয়ে যাবে কোথায়? শাপলার নিঃশ্বাস আটকে এলো। সিয়ামের খালি গা থেকে ভেসে আসা পুরুষালী গন্ধটা ঘরময় ছড়িয়ে পড়েছে। সিয়াম আরেকটু ঝুঁকে এলো। তার কালো চোখ দুটো শাপলার চোখে গেঁথে গেল। কাছে আসো, গলাটা ভারী, আদেশের মতো নরম। তোমাকে মন প্রাণ ভরে আদর করি। এই দূরত্বটা আমার সহ্য হয় না। শাপলার হৃৎস্পন্দন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। শাপলার গলা কেঁপে উঠল, শব্দগুলো ভাঙা কাচের মতো ঝরে পড়ল। ভাইয়া, আপনি আমার সাথে খারাপ কিছু করলে আমি কিন্তু সব আন্টিকে বলে দেব। সিয়াম ঠোঁটের কোণে বাঁকা দিয়ে বলল, মা তোর কথা বিশ্বাস করবে না। আমি তুই আমার কাছে পড়তে চাস না, তাই বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। ঘরের বাতাস থমকে গেল। সিয়ামের খালি গা থেকে ভেসে আসা পুরুষালী গন্ধ, তার পরনের ঢিলে কালো শর্ট প্যান্ট, শরীরের ঘাম, সব মিলে শাপলার নিঃশ্বাস এলোমেলো করে দিচ্ছে। সিয়াম এক পা এগিয়ে এলো। তার ছায়া শাপলাকে ঢেকে দিল। তার চেয়ে শোন, তুই আমার হয়ে যা, শাপলা। আমি তোকে ভালোবাসায় ডুবিয়ে রাখব। এমন সুখ দেব, যে সুখের কথা তুই কোথাও শুনিস নাই। শাপলার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। বুকের ভেতর হৃৎস্পন্দনটা পাগলা ঘোড়ার মতো ছুটছে। না, আমি আমি এসব চাই না, সে কোনোমতে বলল। সিয়াম শাপলার চিবুক ছুঁল একটা আঙুল দিয়ে। ছোঁয়াটা বিদ্যুতের মতো। ভালো করে দেখ আমাকে। আমি কি দেখতে খারাপ? এই চোখ, এই ঠোঁট, এই শরীর, সব তোর নামে লিখে দিতে চাই। সিয়াম আরও ঝুঁকে এলো। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। আমি সুন্দর, সেক্সি, হট, আমি রোমান্টিক, আর আমি পাগল। শুধু তোর জন্য। তোকে আমি সারারাত জেগে ভাবি। তোর একটা হাসির জন্য দুনিয়া জ্বালিয়ে দিতে পারি। শাপলার গাল লাল, ঠোঁট কাঁপছে। আমি। চুপ। সিয়াম তার ঠোঁটে একটা আঙুল রাখল। কিছু বলিস না এখন। শুধু শোন। তোকে আদরে আদরে পাগল করে দেব। যা চাইবি পায়ের কাছে এনে দেব। রাজরানী করে রাখব। তুই শুধু একবার বল, আমি তোমার। তার গলার স্বরটা নেশার মতো। কথাগুলো বিষের মতো মিষ্টি। শাপলা টের পাচ্ছে, সে ডুবে যাচ্ছে সিয়াম নামের এই অতল গহ্বরে। এটা ভয় না প্রেম, ঘৃণা না টান, সে নিজেও জানে না। সিয়াম এবার শাপলার কপালে কপাল ঠেকাল। বল শাপলা, আমার হয়ে যাবি। এই সিয়ামটা তোর। পুরোটাই তোর। নিবি? শাপলা সিয়ামকে সরিয়ে দিল। সিয়াম বেশ বিরক্ত হল। তুই এমন করিস না। তুই শুধু আমার হয়ে যা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস, তাহলে আমিও দেখিয়ে দেব তোকে কতটা ভালোবাসি। শাপলা বলল, আমি তো আপনাকে ভালোবাসি না। সিয়াম বলল, তুই একবার আমার এই শরীরটা ভালো করে দেখে বল আমি কি দেখতে খারাপ। শাপলা মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগল সিয়ামের শরীরে শুধু একটা ছোট শর্ট প্যান্ট ছাড়া আর কিছু নেই। চোখ দুটো গভীর কালো কুয়োর মতো। ফর্সা গায়ের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে, আর ঠোঁট দুটো ভেজা গোলাপের পাপড়ির মতো টকটকে। থুতনিতে একদম হালকা দাড়ির রেখা, যেন অন্ধকারে লুকানো কোনো নিষিদ্ধ আদর। ঘামের ফোঁটা বুক বেয়ে নেমে নাভির গভীরে হারিয়ে যাচ্ছে, প্রতিটা ফোঁটায় নেশা লেগে আছে। চোরা কাঁধ, খোদাই করা পেট, বাহুর শিরায় শিরায় জেগে আছে বুনো তেজ।
এই শরীর দেখে শাপলার নিঃশ্বাস বন্ধ আসছে, বুকের ভেতর বিদ্রোহ শুরু হচ্ছে। শাপলা গুটি গুটি পায়ে সিয়ামের একদম কাছে গিয়ে দাঁড়াল। ধীরে ধীরে সিয়ামের বুকে হাত রাখল সে। সাথে সাথে শাপলার হার্টবিট বেড়ে গেল, পুরো শরীর শিরশির করে উঠল। সিয়ামের ঘামে ভেজা পুরুষালী গন্ধটা শাপলার নাকে এসে লাগল, আর অদ্ভুতভাবে সেটা তার বেশ ভালো লাগল। উত্তেজনায় কাঁপতে কাঁপতে শাপলা সিয়ামকে জড়িয়ে ধরল। সিয়ামও তাকে শক্ত করে বুকের মধ্যে টেনে নিল। সিয়াম ফিসফিস করে বলল, এবার বল, আমার হবি তুই। কথাটা কানে যেতেই শাপলা চমকে সরে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু বুঝতে পারছি না। আমার এখন কি করা উচিত? আমার সময় প্রয়োজন। এক মুহূর্ত থেমে আবার বলল, পরে বলবো। এই বলে শাপলা দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। সিয়াম এবার আর শাপলাকে আটকাল না, শুধু স্থির দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। ভাইয়া, আপনার ফোনটা একটু দেন। আগে আমার ঠোঁটে কিস কর, তাহলে ফোন কেন, যা চাইবি তাই পাবি। সিয়ামের কথা শুনে শাপলা মুখ ভেঙচে বলল, আহারে, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আপনার ঠোঁটে কিস করব। সিয়াম শাপলার একদম কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার ঠোঁটে একবার কিস কর, এত মজা পাবি যে সবসময় আমার ঠোঁটে কিস করার জন্য ছটফট করবি। সিয়ামের মুখে এমন কথা শুনে লজ্জায় শাপলার গাল লাল হয়ে গেল, আবার ভয়ও হল। শাপলা সিয়ামের থেকে দূরে সরে গিয়ে বলল, আপনি তো কালকে আমার ঠোঁটে কিস করলেন, তেমন তো ভালো লাগল না। সিয়াম শাপলার চোখের দিকে তাকিয়ে বলল, আমি যখন তোকে কিস করছি, তুই তো তখন কোনো রেসপন্স করিসনি। তাহলে যা পাবি কি করে? শাপলা বলল, ভাইয়া, কিস করার সময় কিভাবে রেসপন্স করতে হয় আমি তো জানি না। সিয়াম শাপলার কথা শুনে তার দিকে গুটি গুটি পায়ে এগোতে লাগল। শাপলাও পেছনের দিকে পা ফেলতে লাগল। একটা সময় শাপলার পিঠ দেয়ালে ঠেকে গেল। সিয়ামও তার একদম কাছাকাছি চলে এলো। সিয়াম নিজের হাত দুটো দিয়ে দেয়ালে ভর দিয়ে শাপলার দিকে ঝুঁকে গেল। শাপলা এখন সিয়ামের দুহাতের মাঝখানে বন্দী। সিয়াম কাম নায় উত্তেজিত হয়ে উঠল। তার গরম নিঃশ্বাস শাপলার মুখে পড়ার সাথে সাথে শাপলার হার্টবিট বেড়ে গেল। শাপলা পুরোপুরি পাথরের মতো হয়ে গেল। সিয়াম ফিসফিস করে বলল, শিখতে চাস কিস করলে কিভাবে রেসপন্স করতে হয়? আয় তোকে আজকে শিখিয়ে দেই। সিয়ামের পুরুষালী কণ্ঠের ফিসফিস কথাগুলো শাপলার বেশ ভালো লাগল। শাপলা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, আপনার গলার স্বরে কি আছে? আমাকে কেমন যেন মা তাল করে দেয়। আপনার এই ফিসফিস কথাগুলো অনেক ভালো লাগে। সিয়াম মুচকি হাসি দিয়ে বলল, ও তাই নাকি? তুই শুধু আমার হয়ে যা। আমার ফিসফিস করে কথা বলা না, আরও অনেক কিছু ভালো লাগবে। শাপলা সুধাল, ভাইয়া, আপনার আর কি কি আছে যা আমাকে মা তাল করে দেবে? সিয়াম ফিসফিস করে আওড়াল, তুই শুধু আমার হয়ে যা, তাহলে তোকে সব দেখাব। শাপলা সুধাল, কি দেখাবে? সিয়াম মুচকি হেসে আওড়াল, আমার শরীরের সবকিছু দেখাব। তুই যদি আমার হয়ে যাস, তাহলে আমার পুরো শরীরটা তোর হয়ে যাবে। যা ইচ্ছা তাই করতে পারবি। শাপলা কৌতূহলী হয়ে সুধাল, তোমার শরীরে কি কি আছে? সিয়াম বাঁকা হেসে বলল, আমার হোট জিন করা, সুন্দর চেহারা, সুন্দর চোখ, নাক, কান, ঠোঁট, গলা, আমার সিক্স প্যাক, নাভি। আরও কিছু জানতে চাস নাকি? শাপলা বেশ লজ্জা পেয়ে বলল, না, আর কিছু বলতে হবে না। একটু থেমে আবার বলল, ভাইয়া, আমার অনেক ভয় লাগছে। সিয়াম মৃদুস্বরে বলল, কোনো ভয় নেই। আমি তোকে এখন শেখাব ঠোঁটে কিস করার সময় কিভাবে রেসপন্স করতে হয়। কি, শিখতে চাস তো? শাপলা যেন নিজের হুঁশে ফিরে এলো। ধৃ গলায় বলল, না, কোনো কিছু শেখার প্রয়োজন নেই। মুহূর্তের মধ্যে সিয়ামের মাথা গরম হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে উঠল। গর্জে উঠে সে বলল, শিখতে চাস না? তাহলে এতক্ষণ ন্যাকামি করলি কেন? আমার মেজাজ খারাপ করবি না, বলে দিলাম। শাপলা ভেয়ে ভেয়ে বলল, আমি তো একবারও বলিনি যে কিস করলে কিভাবে রেসপন্স করতে হয় তা শিখব। আপনিই তো সব নিজে নিজে বললেন।
শাপলা বুঝে ওঠার আগেই সিয়াম তার গালে কষে একটা চোর মেরে দিল। ব্যথায় শাপলা কুঁ করে উঠল। ধুয়ে জড়স্র হয়ে মেঝেতে বসে পড়ল। সিয়াম মুহূর্তেই নিজের হুঁশে ফিরল। নিজেকেই বলতে লাগল, আমি এটা কি করে ফেললাম। তাড়াতাড়ি শাপলাকে আলতো করে মেঝে থেকে দাঁড় করাল। ব্যাকুল হয়ে শুধাল, কিরে, বেশি ব্যথা লাগছে? দেখি, আমাকে দেখতে দে। সিয়াম শাপলার গালে ফুঁ দিয়ে বলল, তুই জানিস না, আমি রেগে গেলে আমার কিছু খেয়াল থাকে না। তুই কেন এমন করিস? তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোকে এক মুহূর্তের জন্য না দেখলে আমি পা গলের মতো হয়ে যাই। অফিসে গেলেও তোর ছবি দেখি। শাপলা এক ঝটকায় সিয়ামকে সরিয়ে দিল। বলল, আমি তো আপনাকে বলেছি এসবের জন্য সময় প্রয়োজন। আমার আগে ভাবতে হবে, তারপর বলবো। সিয়াম শাপলার চোখের দিকে তাকিয়ে শুধাল, কতদিন লাগবে তোর? শাপলা কিছুক্ষণ ভেবে মৃদুস্বরে বলল, 1 মাস। সিয়াম বলল, ঠিক আছে, 1 মাস সময় দিলাম। শাপলা রুম থেকে চলে যেতে নিলে সিয়াম পেছন থেকে ডেকে বলল, দাঁড়া, ফোনটা নিয়ে যা। শাপলা মুখ ভেঙচে বলল, লাগবে না। আমাকে চোর মেরে এখন আবার পীড়িত দেখানো হচ্ছে। লাগবে না আপনার ফোন। আপনার ফোন ধুয়ে পানি খান, এই বলে হনহন করে বেরিয়ে গেল। সিয়াম নিজে নিজে আওড়াল, এই কারণেই তো তোকে এত ভালো লাগে। তোর এই কথাবার্তা, বেপরোয়া কৌতূহল, এসব আমাকে আরও উত্তেজিত করে দেয়। কথাগুলো বলতে বলতে তার ঠোঁটে ফুটে উঠল এক চিলতে মুচকি হাসি। শাপলার মা বাবা বিদেশে থাকেন। তাই পড়াশোনার জন্য শাপলা তার আন্টির বাসায় থাকে। এই বাড়িতে তার 3 মাস হল। শাপলার আন্টির নাম মহুয়া আহমেদ। তার স্বামী শায়েক আহমেদ। দুজনেই বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত। দিনের বেশিরভাগ সময় তাদের কাটে অফিস আর মিটিংয়ে। তাদের 3 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে আরিফ সে বাবার বিজনেস সাহায্য করে। সে বিবাহিত। তার স্ত্রীর নাম নীলাঞ্জনা। তাদের 6 বছরের ফুটফুটে একটা মেয়ে আছে। মেজ ছেলে নীরব আর ছোট ছেলে সিয়াম। দুজনেই বাবার বিজনেসে হাত লাগিয়েছে। শায়েক আহমেদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। সে এখন শ্বশুরবাড়িতে থাকে। এই হল আহমেদ পরিবার। চৈত্রের দুপুর। আকাশ থেকে আগুন ঝরছে যেন। রোদের তেজে পিচগলা রাস্তা, গাছের পাতা নুয়ে পড়েছে, পথে মানুষ নেই বললেই চলে। চারদিকে একটা খাঁ খাঁ নিস্তব্ধতা, যেন পুরো শহরটাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই প্রখর তাপে। কাকচিলের ডাকও শোনা যায় না। শুধু দূরে কোথাও একটা কুকুরের আলসে ঘেউ ঘেউ, আর বাতাসে ভেসে আসা গরম হলকার নিঃশ্বাস। এমন এক দহনবেলায় বাড়িটা নিঝুম। সবাই অফিসের ব্যস্ততায়, আর ঘরের ভেতর এখন কেবল 3টি প্রাণ, শাপলা, নীলাঞ্জনা আর নীলাঞ্জনার ছোট্ট মেয়ে আলো। শাপলা নিজের ঘরের জানালার ধরে উদাস চোখে বাইরে তাকিয়ে আছে। বাহিরে বাতাসও যেন থমকে গেছে। তার চোখে কোনো কাজ নেই, মনে মনে কিছু একটা ভাবছে, শুধু দুপুরের এই অলস প্রহর গিলছে নিঃশব্দে। পাশের রুমে নীলাঞ্জনা। মেয়ে আলোকে বুকের কাছে টেনে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে বেজে উঠল কলিং বেল, ক্রিং ক্রিং। অসময়ের শব্দে নীলাঞ্জনার ভেতরটা কেঁপে উঠল। এ ভর দুপুরে কে এলো? পা টিপে টিপে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। সদর দরজার ছিটকিনি খুলতেই চোখ কপালে উঠল তার। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তার স্বামী আরিফ আহমেদ। ঘামে জবজবে শার্ট, কপাল বেয়ে নামছে ঘামের ফোঁটা, চোখে মুখে ক্লান্তির সাথে মিশে আছে কেমন একটা অস্থিরতা। নীলাঞ্জনা হতভম্ব। আরিফ তো দুপুরে কখনো বাড়ি ফেরে না। তার ফেরার সময় একেবারে সন্ধ্যা, অফিস শেষে, সূর্য ডোবার পর। নীলাঞ্জনা দরজাটা ভেজিয়ে দিয়ে স্বামীর দিকে তাকাল। গলার স্বর নামিয়ে শুধাল, কি মনে করে দুপুরে বাড়িতে এলেন? কথাটা শেষ হতেই আরিফের চোখ কঠিন হল। তড়িৎ জবাব দিল, আমার বাড়ি। যখন ইচ্ছা তখন আসব। কণ্ঠের ঝাঁঝে নীলাঞ্জনা একটু দমে গেল।
তবু বলল, না, এতদিন তো দুপুরে কখনো আসতে দেখিনি। তাই জিজ্ঞেস করলাম। আরিফ দৃষ্টি সরিয়ে নিল। গম্ভীর গলায় বলল, বাইরের খাবার আর ভালো লাগে না, মুখে রোচে না, তাই চলে এলাম। তুমি যাও, খাবার বাড়ো, আমি গোসল করে আসছি। এটুকু বলেই সে আর দাঁড়াল না। নীলাঞ্জনা কিছু বলার সুযোগই পেল না। স্বামীর চোখের গভীরে কি যেন লুকিয়ে আছে, পড়তে পারল না সে। নিঃশব্দে খাবার বাড়তে চলে গেল। নীলাঞ্জনা কখন থেকে খাবার বেড়ে বসে আছে, কিন্তু আরিফের দেখা নেই। বিরক্তিতে কপাল কুঁচকে নীলাঞ্জনা উঠে দাঁড়াল। ধীর পায়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজার কাছে গিয়ে গলা চড়িয়ে ডাকল, এই যে, শুনছেন? হলো কি? সেই কখন থেকে খাবার বেড়ে বসে আছি। ভেতর থেকে আরিফের গলা ভেসে এলো, এই তো হয়ে গেছে। তুমি যাও, আসছি। নীলাঞ্জনা আর দাঁড়াল না। ফিরে এসে খাটের এক কোণে বসে পড়ল। পাশের টেবিলে রাখা আরিফের মোবাইলটা তখনই কেঁপে উঠল। স্ক্রিনে অচেনা একটা নাম্বার ভাসছে। কৌতূহল হল নীলাঞ্জনার। নাম্বারটা সে আগে কখনো দেখেনি। ভাবল, হয়তো ব্যবসার কোনো জরুরি কল। ধরবে কি ধরবে না, এই দোটানায় ফোনটা হাতে নিয়ে আবার রেখে দিল। কিন্তু ফোনটা থামল না। একবার, দুবার, তিনবার, বারবার বেজেই চলল। শেষমেশ আর না পেরে নীলাঞ্জনা কলটা রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো। কণ্ঠে উৎকণ্ঠা, অভিমান মেশানো, আরিফ, তুমি কোথায়? কতক্ষণ ধরে কল দিচ্ছি, রিসিভ করো না কেন? তোমার সাথে না আমার লাঞ্চ করার কথা? কি হলো, কথা বলো। মুহূর্তে নীলাঞ্জনার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রক্তহীন হয়ে গেল। কাঁপা গলায় সে বলল, আমি আরিফের স্ত্রী। আপনি কে? আরিফকে দিয়ে আপনার কি কাজ? কথাটা শেষ হওয়ার আগেই পেছন থেকে হিংস্র বাঘের মতো ছুটে এলো আরিফ আহমেদ। এক ঝটকায় নীলাঞ্জনার হাত থেকে ফোনটা কেড়ে নিল। হ্যাঁ, হ্যালো। এখন ব্যস্ত আছি। পরে কথা হবে বলেই খট করে কলটা কেটে দিল সে। নীলাঞ্জনা হতবাক চোখে তাকাল আরিফের দিকে। মেয়েটা কে? প্রশ্নটা তার ঠোঁট পর্যন্ত এসেও আটকে গেল। তার আগেই আরিফের হাত উঠে এলো শূন্যে। ঠাস করে একটা চোট পড়ল নীলাঞ্জনার গালে। তোর এত বড় সাহস কি করে হয়? আমার পারমিশন ছাড়া আমার মোবাইল ধরিস? আকস্মিক আঘাতে নীলাঞ্জনা গালে হাত চেপে ধরল। চোখে বিস্ময়, অবিশ্বাস। একটা কল রিসিভ করাই কি এত বড় অপরাধ? সে কাঁপা গলায় বলতে গেল, অনেকক্ষণ ধরে কল বাজছিল, তাই রিসিভ করেছি। কথা শেষ করতে দিল না আরিফ। দ্বিতীয় চুড্ডা পড়ল আগের চেয়েও জোরে। কেন ধরবি তুই? গর্জে উঠল সে। কোমরের বেল্ট খুলে নীলাঞ্জনাকে মারতে লাগল। আরিফ অনবরত বেল্ট দিয়ে নীলাঞ্জনাকে মারতে লাগল। চামড়ার মোটা বেল্টটা সপাং সপাং করে আছড়ে পড়ছে পিঠে, বাহুতে, কোমরে, উরুতে। প্রতিটা আঘাতের সাথে নীলাঞ্জনার চামড়া ফেটে লাল দাগ বসে যাচ্ছে। আ! কি করছেন এসব? আমি কি এমন ভুল করলাম যে আমাকে এভাবে মারেন কেন? ব্যথায় কুঁকড়ে যেতে যেতে চিৎকার করল নীলাঞ্জনা। আরিফ থামল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। কপালের রগ দপদপ করছে, ঘাড়ের শিরা ফুলে উঠেছে। চোখ দুটো রক্ত জবার মতো লাল। হাতের বেলটা শক্ত করে ধরে নীলাঞ্জনার দিকে তেড়ে এসে হিংস্র গলায় গর্জে উঠল। তুই কল রিসিভ করলি কেন? তোর সাহস কি করে হয়? তোকে কতবার বলেছি আমার ফোনে কল এলে রিসিভ করবি না। আমার কথা কানে যায় না? তোর কান কি বয়রা হয়ে গেছে? কথা শেষ করেই নীলাঞ্জনার গালে পরপর দুটো সজোরে চোরো কষাল। প্রথম ছুঁড়েই নীলাঞ্জনার ঠোঁট কেটে তো বেরিয়ে এল। দ্বিতীয় চোরের তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের কোণায় বাড়ি খেল। কপালের পাশটা ফেটে গলগল করে তো বেরোতে লাগল। আরিফ তাতেও শান্ত হল না। মেঝেতে পড়ে যাওয়া নীলাঞ্জনার পেটে সজোরে লাথি মারল। উঠবি না?
ওখানেই পড়ে থাক। নীলাঞ্জনা মাগো বলে আর্তনাদ করে দুহাতে পেট চেপে ধরে কাত হয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। তবু রক্তমাখা মুখেই উঠে বসার চেষ্টা করল নীলাঞ্জনা। আরিফের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ভাঙা গলায় বলল, কেন? আপনার প্রেমিকার সম্পর্কে জেনে যাব, তাই? আপনি কেন এমন করেন? ছোট মেয়েটা মুখের দিকে তাকিয়েও আপনার মায়া হয় না? আমি কিভাবে চলে যাব? আমি যদি চলে যাই তাহলে আমার মেয়েটার কি হবে? মেয়েটা যে মা হারাবে। আমি শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে এখানে পড়ে আছি। আর না হলে কবে চলে যেতাম। কথাটা শুনেই আরিফের মাথায় যেন আগুন ধরে গেল। এক লাফে এগিয়ে নীলাঞ্জনার চুলের মুঠি চেপে ধরল, টেনে তুলল। টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দেয়ালের সাথে সজোরে ঠেসে ধরল। বাঁ হাতে গলা চেপে ধরেছে। নীলাঞ্জনার চোখ উল্টে আসছে। তোকে আমার ভালো লাগে না, বুঝিস না? দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল আরিফ। তুই কেন আমার জীবন থেকে চলে যাস না? আমাকে মুক্তি দিতে পারিস না? তোর সাথে থেকে আমি সুখী না। তোকে আমার পছন্দ না। তোকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। তোকে আমি এত কষ্ট দিই, এত অত্যাচার করি, তবু কেন তুই পড়ে আছিস? নির্লজ্জ কোথাকার! তুই চলে যা, আমার মেয়ের জন্য তোর চিন্তা করতে হবে না। তুই চলে গেলে আমি বিয়ে করে নিজের জন্য বউ আনব। আমার মেয়ে মা পাবে আর আমি বউ পাব। বলতে বলতেই ডান হাত মুঠো করে নীলাঞ্জনার তলপেটে পরপর ৩টা ঘুষি মারল। নীলাঞ্জনার মুখ দিয়ে গোঙানির শব্দ বের হল শুধু। শরীরটা নেতিয়ে পড়তে চাইছে। আরিফ চুলের মুঠি ছেড়ে দিতেই সে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। আরিফ তোমাখা বেলটা নীলাঞ্জনার মুখের উপর ছুঁড়ে ফেলল। থুথু ফেলল তার গায়ে। তারপর আলমারি খুলে কালো একটা শার্ট বের করে গায়ে জড়াতে জড়াতে বলল, তোর এই রক্তমাখা চেহারাটাও দেখতে ইচ্ছে করে না? ঘেন না লাগে? দরজাটা এমন জোরে ধাক্কা দিয়ে বেরোল যে পুরো ঘর কেঁপে উঠল। নীলাঞ্জনা মেঝেতে পড়ে রইল। কপাল থেকে রক্ত গড়িয়ে চোখে ঢুকছে, ঠোঁট কেটে ফুলে গেছে। পেটের ব্যথায় নড়তে পারছে না। তলপেটটা মোচড় দিচ্ছে। দুই হাঁটু জড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। নীলাঞ্জনার সাথে এসব প্রায়ই হয়। আরিফ একটা মেয়েকে ভালোবাসত। কিন্তু বাবা মায়ের জোরে নীলাঞ্জনাকে বিয়ে করতে হয়। সেদিন থেকেই শুরু হয় অত্যাচার। মার, গালি, অবহেলা কিছুই বাদ যায়নি। বাড়ির সবাই ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি। বরং দিন দিন বেড়েছে। এখন আরিফের বাবা মাও আর সহ্য করতে পারছেন না। নীলাঞ্জনাকে তারা চলে যেতে বলেছেন। বলেছেন, মা, তুমি মুক্তি নাও। নীলাঞ্জনা শুধু তার ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে পড়ে আছে। নইলে কবেই সে এই নরক ছেড়ে চলে যেত। কিন্তু সে যদি চলে যায়, মেয়েটার কি হবে? এই একটা প্রশ্নই তাকে শিকলের মতো বেঁধে রেখেছে। নীলাঞ্জনাও যে একটা মা, মায়ের মন কি আর মানে নিজের ছোট্ট মেয়েকে রেখে চলে যেতে। রাত হয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে। সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। নীলাঞ্জনা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। শায়েক আহমেদ খাবার খেতে খেতে শাপলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, তোর পড়াশোনার কি অবস্থা? ঠিকমতো পড়িস তো? শাপলা স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ, পড়ি তো। আমার না বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। স্কুল থেকে আসার পর বাসার মধ্যে থাকতে আর ভালো লাগে না। শায়েক আহমেদ বললেন, ঘুরতে যেতে চাস নাকি? শাপলা নিচু স্বরে বলল, হ্যাঁ, একটু ঘুরতে যেতে পারলে ভালো হতো। অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। শায়েক আহমেদ সিয়ামের দিকে তাকিয়ে বললেন, কাল বিকেলে তুই শাপলাকে ঘুরতে নিয়ে যাস। পাশ থেকে শায়েক আহমেদের মেজ ছেলে নীরব আহমেদ বলে উঠল, না, আমি শাপলাকে ঘুরতে নিয়ে যাব। অফিসের এত কাজের কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না। এই সুযোগে আমিও ঘুরতে পারব। সিয়াম বলল, না ভাইয়া, আমি শাপলাকে ঘুরতে নিয়ে যাব। শাপলার দিকে তাকিয়ে বলল, কিরে শাপলা, আমার সাথে ঘুরতে যাবি তো? শাপলা সোজাসুজি বলে দিল, না, আমি নীরব ভাইয়ার সাথে ঘুরতে যাব।
শাপলার মুখে এমন কথা শোনামাত্রই সিয়াম শাপলার দিকে রক্তচক্ষু তাকাল। কিছু বলতে পারল না। নীলাঞ্জনার শাশুড়ি মহুয়ার চোখ নীলাঞ্জনার কেটে যাওয়া কপালে পড়ল। বুমা, তোমার কপাল কাটল কিভাবে? নীলাঞ্জনা কিছুক্ষণ চুপ করে রইল। আমতা আমতা করে বলতে লাগল, হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেটে গেছে। মহুয়া খুব ভালো করেই বুঝতে পারছেন যে নীলাঞ্জনা মিথ্যা কথা বলছে। আরিফ তাকে মেরেই এমন করেছে। শাপলা খাবার খাচ্ছে, এমন সময় ডাইনিং টেবিলের নিচ থেকে সিয়াম বারবার তার শরীরে পা দিচ্ছে। ভয়ে শাপলার বুক ধুক করে উঠল। সে বুঝতে পারল সিয়াম ইচ্ছে করেই ওর শরীরে পা দিচ্ছে। শাপলা তাড়াতাড়ি খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর সিয়ামও চলে গেল। নীরব নীলাঞ্জনার দিকে তাকিয়ে বলল, ভাবি, ভাইয়া এখনো আসেনি? নীলাঞ্জনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না। এরপর সকলে খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেল। বিছানার নরম চাদরে উপর বসে আছে শাপলা। জানালা গলে আসা মৃদু বাতাসে তার খোলা চুল উড়ছে। মনের কোণে শুধু একটাই নাম, সিয়াম। তার বলা প্রতিটি কথা, প্রতিটি চাহনি শাপলার ভাবনার আকাশে ঘুরপাক খাচ্ছে বারবার। সে কি সত্যিই সিয়ামের সাথে নিজেকে জড়িয়ে ফেলবে? হঠাৎ চোখের পাতায় ভেসে উঠল সিয়ামের সেই ছবি, অর্ধনগ্ন, পৌরুষদীপ্ত অবয়ব। অজান্তেই শিউরে উঠল শাপলার শরীর। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। ঠোঁটের কোণে ফুটে উঠল লাজুক, অবাধ্য এক চিলতে হাসি। সিয়াম যে তার ঠোঁটে গভীর এক চুম্বু এঁকেছিল, সেই মুহূর্তটা মনে পড়তেই গাল দুটো লাল হয়ে উঠল। নিজের মনেই লজ্জা পেয়ে বিটবিট করে উঠল শাপলা। যা, কি সব ভাবছি আমি? শাপলার মনে হল সিয়ামের গায়ের সেই তীব্র পুরুষালী ঘ্রাণ এখনও তার নিঃশ্বাসে মিশে আছে। কানের কাছে এখনও প্রতিধ্বনি তুলছে সিয়ামের গম্ভীর, ভারী কণ্ঠস্বর। প্রতিটি শব্দ যেন তার রক্তে ঢেউ তুলছে। অস্থির লাগছে ভীষণ। শাপলা আর বিছানায় বসে থাকতে পারল না। ধীরে ধীরে উঠে গিয়ে জানালা কাছে দাঁড়াল, সাথে সাথে জ্যোৎস্না এসে ভিজিয়ে দিল তাকে। চাঁদের দিকে তাকিয়ে উদাস গলায় ফিসফিস করে উঠল, সিয়াম ভাইয়া, আপনাকে নিয়ে কেন এত ভাবছি আমি? আপনাকে চোখের সামনে দেখলেই বুকের ভেতরটা এমন মাতাল মাতাল লাগে কেন? আগে তো এমন হতো না। আগে তো আপনার ছায়া দেখলেও একটা অস্থির লাগত না। হঠাৎ পেছন থেকে কাঁধে একটা শক্ত হাতের স্পর্শ। শাপলা চমকে উঠল। ভুজে চিৎকার করে উঠতে যাবে, ঠিক তখনই সিয়াম তার অন্য হাতে চেপে ধরল শাপলার মুখ। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ। চিৎকার করছিস কেন? আমি তোর সিয়াম ভাইয়া। একা একা কি কথা বলছিলি? দম বন্ধ হয়ে আসছিল শাপলার। সিয়ামের পুরুষালী হাতের চাপে নিঃশ্বাস নিতে পারছে না। কোনোমতে হাতটা সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, উফ বাবা, আরেকটু হলেই তো দম আটকে মরে যেতাম। এভাবে কেউ মুখ চেপে ধরে? সিয়ামের ঠোঁটে খেলে গেল চেনা সেই বাঁকা হাসি। চোখে দুষ্টুমির ঝিলিক তুলে বলল, মুখ চেপে ধরব না তো কি চেপে ধরব? তুই বল, কি চেপে ধরতে হবে? কি চেপে ধরলে তুই খুশি হবি, সুখ পাবি, আমি তা চেপে ধরব? কথাটা শুনেই লজ্জায় রাঙা হয়ে গেল শাপলা। ঠোঁট কামড়ে ধরে কোনোমতে জিজ্ঞেস করল, আপনি আপনি এত রাতে আমার রুমে কেন এসেছেন? সিয়ামের চোখে গভীর নেশা, ঠোঁটে দুষ্টু হাসি। গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলল, তোকে নিজের করে নিতে এসেছি। আজ তোকে নিজের করে নেব। এবার আমাকে আটকাতে পারবি না। আজ রাতে তুই আমার এই সেক্সি হোট শরীরে মিশে যাবি। শাপলার বুকের ভেতরটা ধড করে উঠল। লজ্জায়, উত্তেজনায় সারা শরীরে শিরশির করে বয়ে গেল অচেনা শিহরণ। কাঁপা ঠোঁটে সে বলল, কিভাবে আমাকে আপনার করে নেবেন? সিয়াম একদৃষ্টে তাকিয়ে রইল শাপলার চোখে। তার দৃষ্টিতে আগুন, ঠোঁটে রহস্য। ফিসফিস করে বলল, দেখতে চাস কিভাবে তোকে নিজের করে নিই? শাপলা একবার তাকাল সিয়ামের পুরুষালী দেহের দিকে।
লজ্জা আর নিষিদ্ধ আকাঙ্ক্ষায় ঠোঁট কামড়ে ধরে ফিসফিস করে বলল, হ্যাঁ, দেখতে চাই। সিয়ামের চোখে জ্বলে উঠল শিকারীর আগুন। ঠোঁটে খেলে গেল বাঁকা হাসি। গলার স্বর নামিয়ে প্রায় গর্জনের মতো আওড়াল, শুইতে পারবি তো? কথাটা শেষ হতেই বিদ্যুতের মতো ঝটকা। এক টানে শাপলার হাত ধরে নিজের দিকে টেনে নিল সিয়াম। এক পাক ঘুরিয়েই তাকে আছড়ে ফেলল নিজের বুকের খাঁচায়। লোহার মতো শক্ত বাহুতে পিষে ধরল তাকে, যেন পালাবার সব পথ বন্ধ। শাপলার হৃৎপিণ্ডটা পাগলের মতো লাফাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। সিয়াম ঝুঁকে এলো। তার দৃষ্টি ক্ষুধার্ত বাঘের মতো আটকে আছে শাপলার গোলাপি ঠোঁটে। শাপলার ঠোঁট থরথর করে কাঁপছে। গাল দুটো লাল কাঠগোলাপের পাপড়ির মতো টকটকে লাল, রক্ত জমে আছে সেখানে। সিয়াম ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনছে। এত কাছে যে তার গরম এলোমেলো নিঃশ্বাসের ঝাপটা আছড়ে পড়ছে শাপলার সারা মুখে। শাপলা নড়তে পারছে না, কাঁপতেও পারছে না। সিয়ামের বাহুর শেকলে বন্দি সে। শুধু চোখ দুটো বন্ধ করে অপেক্ষা করছে সর্বনাশের। ঠিক যখন তাদের ঠোঁট ছুঁই ছুঁই এক চুল ফাঁক, সিয়াম থেমে গেল। ছেড়ে দিল শাপলাকে। হঠাৎ মুক্তি পেয়ে শাপলা যেন হাঁফ ছেড়ে বাঁচল। বুক ভরে ঘন ঘন শ্বাস টানছে, যেন এতক্ষণ পানির নিচে ডুবেছিল। সিয়াম তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। সেই হাসিতে আদর আর শিকারের নেশা। ফিসফিস করে বলল, এত তাড়াতাড়ি না, শাপলা। এই তৃষ্ণা, এই কামনা আমি জমিয়ে রাখব। অন্ধকারে, গোপনে। একদিন একদিন সব সুদে আসলে উসুল করে নেব। তখন পালাবার পথ পাবি না। শাপলার গলা শুকিয়ে কাঠ। কোনমতে কাঁপা গলায় বলল, আপনি আপনি এখন আমার রুম থেকে যান। আমি ঘুমাব। সিয়াম একটাও কথা বলল না। পিঠ ঘুরিয়ে ধীর পায়ে দরজার চৌকাঠ পর্যন্ত গেল। শাপলা ভাবল চলে গেছে। কিন্তু না। হঠাৎ ঘুরে দাঁড়াল সিয়াম। শিকারীর মতো নিঃশব্দে ফিরে এল। কিছু বুঝে ওঠার আগেই শাপলার গালে ঠোঁট ছোঁয়াল গভীর অধিকার মাখা এক চুমু। কানের কাছে মুখ এনে ফিসফিস করল, গুড নাইট আমার ভবিষ্যৎ পিচ্চি বউ। রেডি থেকো, তোমার সাথে এমন রোমান্স করব পাগল হয়ে যাবে। সব সময় আমার সাথে রোমান্স করতে চাইবে। এই বলে চলে গেল। শাপলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা তোলপাড়। সিয়ামের এই হিংস্র আদরে সে হতভম্ব, ভীত আবার অদ্ভুত এক নিষিদ্ধ সুখে কাঁপছে। ভালো লাগছে, ভীষণ অন্য রকম ভালো লাগছে। কাঁপা হাতে দরজায় খিল দিল। জানালার পর্দা টেনে দিল, যেন বাইরের চাঁদটাও তার এই গোপন উন্মাদনা দেখে না ফেলে। তারপর ধীরে ধীরে বিছানায় গা এলিয়ে দিল। এরপর ঘুমিয়ে পড়ল। গল্পের নাম রোমান্টিক ভাইয়া। পর্ব সংখ্যা 1। লেখক হাসিন।